আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিপীড়িত ফিলিস্তিনি জনগণ সহ যুদ্ধ চলছে এমন সব দেশে নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তায় জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার কাজ করতে হবে। রাজধানীর একটি হোটেলে ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গ্লোবাল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত জোট দেশের কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার তা চালু করে মা ও শিশুর স্বাস্থ্যে ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমানে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। সফরের দ্বিতীয় দিনে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুপুর 12টায় সচিবালয়ে শুরু হয় বৈঠক। এরপর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিকেল 3:30টায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। এর আগে মঙ্গলবার বেলা 11:30টার দিকে 2 দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশ ভোজে যোগ দেন ডোনাল্ড লু। দীর্ঘ প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকারি ও ক্রেতাদের মাঝে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে আসে। মেসার্স আরএসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিনিধি বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাবে। এতে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না বলেও জানান তিনি। দর্শক, আমরা এবার পেঁয়াজের দামের খবর জানতে চলে যাচ্ছি রাজধানীর কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী সাদিয়া কানেত। সাদিয়া জানাবেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কারণ বাজারের প্রভাব কি এবং কি দেখছেন সেখানে? হাবিবা, আপনি জানেন যে দীর্ঘ সময় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর কিন্তু 30 টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে এবং হাবিবা, আপনি জানেন দীর্ঘ সময় দেশের বাজারে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর 30 টন পেঁয়াজ বাংলাদেশের বাজারে ঢুকেছে এবং সেই খবরে কিন্তু রাজধানীর বাজারগুলোতে এখন পর্যন্ত আমরা কোনো ভালো খবর পাচ্ছি না। কারণ পেঁয়াজ 60 টাকা কেজি ছিল, এখন 10 টাকা বেড়ে 70 টাকা হয়েছে, যেখানে পেঁয়াজের দাম কমার কথা ছিল। তো যারা ক্রেতা আছেন তারা বলছেন যে দিন দিন সব পণ্যের দাম বাড়ছে, সেইভাবে কিন্তু পেঁয়াজের দামও বাড়তি। এই পেঁয়াজের বাজার সবসময় কিন্তু চড়াই থাকে, এখনও পর্যন্ত চড়াই আছে। সরবরাহ ঠিক থাকলেও কেন পেঁয়াজের দাম বাড়ছে সেটি আসলে যারা ক্রেতা আছেন তাদের প্রশ্ন। আর হাবিবা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উৎসবকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের জিনিসের দাম বেড়ে যায় বাংলাদেশের বাজারে। অন্যান্য দেশে আমরা যেটি দেখি যে উৎসবের সময় আসলে দাম কমিয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের বাজারে তার উল্টো চিত্র দেখি। যেমন সামনে আসলে কোরবানির ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু মশলার বাজার একেবারে চড়া বলা যায়। যে এলাচ, সাদা এলাচ যেটা আমরা দাম শুনলাম বিক্রেতাদের কাছ থেকে, সেই এলাচের দাম আগে যেটি 2200 টাকা ছিল, সেই এলাচ কিন্তু নর্মাল যেই
এলাচ সেটি এখন ৩২০০ টাকা কেজি হয়েছে এবং ভালো মানের যেটি সেটি ৪,০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করছে আসলে বিক্রেতারা। কারওয়ান বাজারের কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে এমনটি জেনেছি। এবং এদিকে জিরার দাম বেড়েছে, 200 কেজিতে 200 টাকা, 600 টাকার জিরা এখন বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এছাড়া যেটি ভালো মানের জিরা সেটি কিন্তু 950 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লবঙ্গের দাম বেড়েছে, লবঙ্গ এখন 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোলমরিচের দাম বেড়েছে। এছাড়া কিশমিশ তারপরে বাদাম এই সব ধরনের মশলার দামই কিন্তু বাড়তি বলছেন আসলে বিক্রেতারা। এছাড়া পেঁয়াজের দাম তো বাড়তি আছেই। বিক্রেতারা বলছেন যে আসলে যেসব আড়ত থেকে তারা আনছেন জিনিসপত্র পণ্য সেইগুলোতে কিন্তু দাম কমাচ্ছেন না, তার কারণে তাদেরকে বেশি দামে আসলে বাজারে বিক্রি করতে হচ্ছে খুচরা যেসব বিক্রেতার কাছে। তবে ক্রেতারা বলছেন যে আসলে ঈদকে কেন্দ্র করে যদি সরকার পদক্ষেপ নিতেন জিনিসপত্রের দাম কমান তাহলে আসলে তাদের জন্য স্বস্তির হতো। তো হাবিবা, কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সড়কে দুর্ঘটনা কমানো না গেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিএ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রিত সড়ক নিশ্চিত করতে হবে। দুর্ঘটনা রোধে মোটরসাইকেলকে হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে হবে। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল নীতি চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সভায় বিআরটিএ চেয়ারম্যান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হোক না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হোক না। দীর্ঘ 33 দিন পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের বাড়িতে হচ্ছে আনন্দ উল্লাস। গেল রাতে লক্ষ্মীপুরের রায়পুরের নিজের বাড়িতে ফেরেন তিনি। তার ফিরে আসার খবরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত বাবা মা। আমার অভিজ্ঞতা বলতে তারা তখন এই বাংলাদেশ খুলনায় বাড়ি এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের তার বাড়ি ফিরে আসার বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান মনির। জানাবেন যে তৌফিকুলের ফিরে আসা নিয়ে কি বলছেন স্বজনরা। হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন দীর্ঘ 32 দিন পর বা এমভি আবদুল্লাহ জাহাজের যে সকল কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা দেশে আসায় কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলামের বাড়িতে। তিনি কিন্তু আজ সকালেই তার বাসায় এসেছেন এবং বাসায় আসার ফলে কিন্তু তার পরিবারের মাঝে কিন্তু আনন্দের বন্যা বসছে। এলাকার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সকলেই কিন্তু তার সঙ্গে দেখা করতে আসছেন, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু এমভি আবদুল্লাহ মালিক কর্তৃপক্ষ এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে এত দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু তারা একটি সুষ্ঠু সমাধান আসতে পেরেছেন। আমি এখন কথা বলবো এমভি আবদুল্লাহ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলামের সাথে। তিনি জানাবেন তাদের এই দীর্ঘ 32 দিন তারা কিভাবে ছিল, কিভাবে অতিবাহিত করেছে এবং তার অনুভূতি কি ছিল তিনি আমাকে এখন জানাচ্ছেন। এই 32 দিন আমরা যেই অবস্থাতে ছিলাম, 32 দিনের জিম্মি দশা থেকে ছাড়া পাওয়ার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কোম্পানির এসা শিপিং এর কাছে এবং দেশ এবং দেশের বাইরে যারা আমাদের জন্য দোয়া করছে তাদের সকল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের জিম্মি দশা অবস্থায় শারীরিক কোনো টর্চারের সম্মুখীন আমরা হই নাই, কিন্তু ভয়ভীতি দিয়ে আমাদেরকে রাখা হতো। সবাই এক জায়গায় থাকতাম এবং রোজা এবং নামাজ দুটোই আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিল। সবাইকে আমাদেরকে এক জায়গায় রাখতো, শুধু ইঞ্জিন রুমের ডিউটিতে 2 জনের পারমিশন ছিল যাওয়ার, এছাড়া সবাই একসাথেই থাকতাম আমরা। হাবিবা, যেমনটা শুনছিলেন তারা কিন্তু তাদের প্রতি কিন্তু কোনো টর্চার করেননি, স্বাভাবিকভাবেই তারা একসঙ্গে ছিলেন যেটা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আত্মীয় স্বজন সকলেই কিন্তু তাদের বাসায় এসে ভিড় করছেন। হাবিবা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে।
কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। ভোরে উখিয়ার গহীন পাহাড়ে এই অভিযান শুরু হয়। রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা দীর্ঘদিন ধরে ক্যাম্প ও এর সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় র্যাব। পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোটের মাঠ দখলে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে পিরোজপুরেও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন জমে উঠেছে। ব্যানার পোস্টারের পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জানাবেন যে প্রার্থীদের প্রচারের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? জি হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা, আমি একটু বলি। আগামী 21শে মে কিন্তু গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে প্রার্থীরা এরই মধ্যে কিন্তু প্রার্থীরা শহরের অলিগলি বা গ্রামগঞ্জের ঘরে ঘরে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে এই উপজেলাতে 3 জন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, একজন সংবাদ সম্মেলনের মাধ্যমে বসে পড়েছে, এখন 2 জন রয়েছেন মাঠে। তবে এই 2 জনই আওয়ামী লীগের একই দলের প্রার্থী হওয়ায় কিন্তু নেতাকর্মীদের মাঝে একটু কোণঠাসায় পড়েছেন তারা যে কার পক্ষে তারা যাবে এবং প্রচার প্রচারণা চালাবেন। তবে আমি বলে রাখি, এই উপজেলাতে কিন্তু 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং 3 জন সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়েছেন। তারা কিন্তু রাত দিন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচার প্রচারণা ব্যস্ত হয়ে পড়েছেন। তবে আমি একটু কথা বলি যে 2 দিন আগে কিন্তু এই আচরণ বিধি লঙ্ঘনের কারণে ভাইস চেয়ারম্যানের যে প্রার্থী রয়েছেন চশমা মার্কা রতন কুমার শাহ, তাকে কিন্তু শোকজ করা হয়েছে। আমি নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে 21শে মে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে তারা সকল কিছু ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন। জি হাবিবা, এই ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 5মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় দেশের পক্ষ থেকেই পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন পুতিন। মাত্র 6 মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুতিন এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে। জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:40 দুবাইয়ের পথে উড়বে টাইগাররা, সেখান থেকেই পা রাখবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে দেশে পৌঁছে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের পথে উড়াল দেওয়ার আগে আজ শেষ দিনের অনুশীলন করবে শান্তর দল। দুপুর 1টায় হবে আনুষ্ঠানিক ফটো সেশন। এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ পুনরায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।